অপরাহ্ন, গুড আফটারনুন। আমি অর্চিতা শীল, ইগনোর রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 134 ইউনিট 8 নিয়ে আলোচনা শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার। পৃথিবীর ইতিহাসে আমরা দেখে থাকি সাধারণত দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেছে, প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আজকে আমরা যে আরেকটি যুদ্ধ নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দেখা গেছিল যে পৃথিবীতে দুটো শক্তিধর রাষ্ট্রের উৎপত্তি ঘটেছিল। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটি হচ্ছে রাশিয়া। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বিশ্বের দুটি বৃহৎ শক্তিতে পরিণত হয়। ঠান্ডা যুদ্ধ বিশ্বকে বলা যেতে পারে দুটি পরস্পর বিরোধী প্রতিদ্বন্দ্বী শিবিরে বিভক্ত করে দিয়েছিল। এই পূর্ব ইউরোপ আর পশ্চিম ইউরোপের এই যে বিরোধিতা বা বিরোধ আন্তর্জাতিক রাজনীতিতে একটা মূল সমস্যায় পরিণত হয়ে দাঁড়ায়। এর ফলে দেখা যায় সারা পৃথিবীতে নিরাপত্তা জোটের ক্ষেত্রেও একটা বিশাল বিপদ বা বলা যায় যে একটা বিশাল নিরাপত্তা জোটের জাল বিস্তৃত হতে শুরু করে। ঠান্ডা যুদ্ধের তীব্রতা কখনো আমরা দেখেছি, যখন আমরা পড়বো ঠান্ডা যুদ্ধ, যখন আমরা আরো বিস্তৃত আলোচনা করব, দেখা যায় যে ঠান্ডা যুদ্ধ বিশ্বকে তাহলে প্রথমত দুটো শিবিরে বিভক্ত করে দেয় এবং দেখা যায় যে পূর্ব পশ্চিমের এই বিরোধ ক্রমশ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটা বড় সমস্যায় পরিণত হয় বা মূল সমস্যায় পরিণত হয়ে থাকে। ঠান্ডা যুদ্ধের তীব্রতা কখনো বৃদ্ধি পেয়েছে, কখনো হ্রাস পেয়েছে, কিন্তু দেখা যায় যে সেখানে কখনো কখনো সাময়িক কিছুটা বোঝাপড়ার সৃষ্টি হয়েছে। এরপর দেখা যায় যে ক্রমে ক্রমে ঠান্ডা যুদ্ধের ফলে দেখা যায় যে একটা নতুন কনসেপ্ট বিশ্বের ক্ষেত্রে ডেভেলপ করে এবং সেটা হচ্ছে বিশ্বের দ্বিমেরু ব্যবস্থার পত্তন। এবং সেখানে দেখা যায় শুধু পত্তনের কথাই নয়, বিশ্বের যে দ্বিমেরু ব্যবস্থা, সেই বাইপোলারিজম বা বাইপোলার সিস্টেম, সেটার মধ্যে কিন্তু কিছুটা ফাটল পরিলক্ষিত হতে থাকে। এবং এখানে পরবর্তীকালে আমরা দেখা যাবে যে ঠান্ডা যুদ্ধের অবসানের পর সেখানে কিন্তু আর বাইপোলারিজম থাকে না, বরং সেখানে দেখা যায় মাল্টিপোলারিজম বা বহুকেন্দ্রিকতা ভীষণভাবে পরিলক্ষিত হতে থাকে। এরপর আমরা বলবো যেটা ঠান্ডা যুদ্ধ কাকে বলে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে বিশ্বে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটো সেক্টর তৈরি হয়ে যায়, দুটো মতাদর্শ লক্ষ্য করা যায়। একটা হচ্ছে কমিউনিজম মতাদর্শ আর একটা হচ্ছে অকমিউনিস্ট মতাদর্শ, যারা ক্যাপিটালিজমের কথা বলে বা পুঁজিবাদের কথা বলে। এবং সেখানে দেখা যায় কমিউনিস্ট এবং অকমিউনিস্ট এই দুই শিবিরের মধ্যে বিশেষ করে দেখা যায় যে এই দুটি অতি বৃহৎ শক্তি, কমিউনিজমের মানসিকতা পোষণ করত সোভিয়েত রাশিয়া, আজকে আমরা যাকে বলতে পারি রাশিয়া বা যাকে আমরা আগে বলতাম ইউএসএসআর বা ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, আর অন্যদিকে পুঁজিবাদী বা অকমিউনিস্ট মানসিকতা নিয়ে চলত দ্যাট ইজ দ্য মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা বলে থাকে। এবং সেখানে দেখা যায় যে সুতরাং কমিউনিস্ট এবং অকমিউনিস্ট এই দুই শিবিরের মধ্যে অতি বৃহৎ শক্তির মধ্যে তীব্র শক্তিগত এবং আইডিওলজিক্যালি বা মতাদর্শগত যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, তারই পরিপ্রেক্ষিতে বলা যায় যে ঠান্ডা যুদ্ধের সূচনা হয়ে থাকে। এখন বলা যায় যে এই কমিউনিস্ট এবং অকমিউনিস্ট শিবিরের মধ্যে সমস্ত রকম যে সমস্ত বিরোধিতা পরিলক্ষিত হতো, সেগুলোকে তাই অনেকেই বলেন যে অনেক রাষ্ট্রবিজ্ঞানী তাকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। তবে তার মধ্যে একজন বিশেষ রাষ্ট্রবিজ্ঞানী আছেন যার কথা আমরা বলে থাকি ওয়াল্টার লিপম্যান। সেই লিপম্যানই প্রথম এই ঠান্ডা যুদ্ধ কথাটি বলা যায় যে বা ঠান্ডা যুদ্ধ শব্দটি ব্যবহার করেছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কখনো কখনো দেখা গেছে এই পারস্পরিক অবিশ্বাস বলা যায়, বিদ্বেষ বলা যায়, প্রতিদ্বন্দ্বিতা বলা যায়, সেগুলো যে ধরনের পরিস্থিতি বা অবস্থা সৃষ্টি করেছিল তাকে ওয়াল্টার লিপম্যান ঠান্ডা যুদ্ধ বলে অভিহিত করেছেন। কেন ঠান্ডা যুদ্ধ বলা হয়েছে? বলা হয়েছে এই কারণেই যে ঠান্ডা যুদ্ধ বলতে সাধারণত সশস্ত্র যুদ্ধকে বোঝানো হয় না, বরং সেখানে দেখা যায় যে সশস্ত্র যুদ্ধ না হলেও যে তীব্র রাজনৈতিক, পলিটিক্যাল, অর্থনৈতিক, ইকোনমিক্যাল এবং মতাদর্শগত বা আইডিওলজিক্যাল প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়ে থাকে তাকেই আমরা সাধারণত ঠান্ডা যুদ্ধ বলে অভিহিত করে থাকি। সুতরাং কি বললাম? ঠান্ডা যুদ্ধ বলতে সশস্ত্র যুদ্ধ নয়। তাহলে কি বলা যায়? বলা যায় যে ঠান্ডা যুদ্ধ বলতে, তাহলে অনেকে বলে থাকে যে এটি যুদ্ধ নয়, আবার অনেকে বলে যে এটা কিন্তু তাহলে একটা পিসফুল সিচুয়েশন বা পিস একটা মেথড বা পিসফুল মেথড বা শান্তি হিসেবেও তো তাকে আমরা ডিক্লেয়ার করতে পারি না। আমরা তাকে কি ব্যাখ্যা করতে পারি? কখনোই ব্যাখ্যা করতে পারি না। বরং ঠান্ডা যুদ্ধ বলতে অনেক রাষ্ট্রবিজ্ঞানী, আন্তর্জাতিক সম্পর্কের যারা বিশেষজ্ঞগণ তারা বলেছেন যে বরং এটাকে বলা যায় একটা অকওয়ার্ড সিচুয়েশন বা অস্বস্তিকর শান্তি, অর্থাৎ অকওয়ার্ড একটা পিস, এই কনসেপ্ট হিসেবে তাকে কিন্তু ব্যাখ্যা করা যেতেই পারে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে, তাই অনেকে বলেন যে ঠান্ডা যুদ্ধ হচ্ছে একটা, বলা যেতে পারে যে বলা যায় যুদ্ধহীন যুদ্ধ, অর্থাৎ ওয়ার উইদাউট ওয়ার। এবং সেক্ষেত্রে দেখা যায় অধ্যাপক ফ্রিডম্যান ছিলেন, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ঠান্ডা যুদ্ধকে বরং গরম যুদ্ধের একটা স্টেজ, একটা স্তর হিসেবে গণ্য করা কখনোই উল্লেখ করা যেতে পারে না, বা তাকে আমরা সেভাবে ডেসক্রাইব বা বিবৃত করতে পারি না। তাহলে ঠান্ডা যুদ্ধ হলো তাহলে যুদ্ধের একটা কি আসছে? একটা নতুন কনসেপ্ট, অর্থাৎ একটা নিউয়ার, একটা নতুন কৌশল, বা এটাকে একটা নিউয়ার টেকনোলজি হিসেবে আমরা তাকে অভিহিত করতে পারি। সেই কারণে দেখা যায় যে তাই অনেকে, যেমন হচ্ছে আমেরিকান রাষ্ট্রপতি জন কেনেডির নাম নিশ্চয়ই শুনে থাকবেন। জন কেনেডি ঠান্ডা যুদ্ধকে কি বলে অভিহিত করেছিলেন বলুন তো? ঠান্ডা যুদ্ধকে বলতে বলা যায় যে শক্ত এবং তিক্ত, মানে বলা যায় যে অর্থাৎ যেটা হার্ট এবং তিক্ত, যেটা বিটার, এইভাবে কিন্তু তিনি ঠান্ডা যুদ্ধকে অভিহিত করার চেষ্টা করেছেন। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ঠান্ডা যুদ্ধের সূচনা কিভাবে হলো, অর্থাৎ অরিজিন অফ দ্য কোল্ড ওয়ার, সেটা আমাদের আলোচনার বিষয় হবে। ইতিহাসের পাতা যদি কিছুটা ঘাটা যায়, if you go through the pages of the history, তাহলে দেখা যায় যে 1946 সালে 5 মার্চ, অর্থাৎ 5ই মার্চ ঘোষিত যে ফুলটন বক্তৃতাকে অনেকে ঠান্ডা যুদ্ধের সূচনা দিন হিসেবে অভিহিত করে থাকে। এছাড়া বলা যায় যে অনেকে বলা যায় যে 1946 সালের এই ফুলটন বক্তৃতাকে তো ধরেইছেন ঠান্ডা যুদ্ধের সূচনা হিসেবে। সঙ্গে সঙ্গে ট্রুম্যান নীতি, সশস্ত্র যারা মাইনরিটি, সশস্ত্র সংখ্যালঘুদের আধিপত্যের বিরুদ্ধে কি করছে বা ভবিষ্যতের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে, যারা অ্যাজিটেশন করছে, ট্রুম্যান নীতি বলেছিল যে উই শুড হেল্প দেম, তাদের আমরা সাহায্য করব। এই ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনার মধ্য দিয়ে তাই অনেকে বলেছিলেন যে ঠান্ডা যুদ্ধের সূচনা পর্ব সূচিত হয়ে থাকে। 1947 থেকে 48 সাল, অর্থাৎ 1947 to 48 সাল থেকে 1950 সালের মধ্যে ঠান্ডা যুদ্ধের তীব্রতা, অর্থাৎ ডেনসিটি, অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। এইবার যদি ঠান্ডা যুদ্ধের সূচনা পর্বে আমরা যদি দেখে থাকি, তাহলে দেখা যায় যে প্রথমত ঠান্ডা যুদ্ধ ইউরোপে এবং সঙ্গে সঙ্গে পরবর্তীকালে দেখব যে এটা ইউরোপ কন্টিনেন্ট ছেড়ে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু প্রথম দিকে ঠান্ডা যুদ্ধ ইউরোপেই কিন্তু আবদ্ধ ছিল, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং সেই সময় কতগুলি বিষয় গুরুত্বতা পায়, যেমন হচ্ছে জার্মান সমস্যা এবং বার্লিন ব্লকেট, অর্থাৎ জার্মান সমস্যা ও বার্লিন ব্লকেটের মধ্য দিয়ে বলা যায় যে ঠান্ডা যুদ্ধের একটা, বলা যায় যে বিটার ফেজ বা অন্ধকার পর্ব শুরু হয়েছিল।
এর পরবর্তীকালে আমরা দেখি ঠান্ডা যুদ্ধ ক্রমশ আস্তে আস্তে এশিয়ান কন্টিনেন্ট অর্থাৎ এশিয়ায় এবং মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট এবং ল্যাটিন আমেরিকা যেগুলো গরিব দেশ সেই সমস্ত অঞ্চলে ও লাস্টে আফ্রিকাতেও আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল। এরপরে আমরা যেটা আলোচনা করব, দেখা যায় যে 1947 সালে প্রথমে আমরা কি বললাম, কি হলো, কি কি ইনসিডেন্ট ঘটলো, যে জার্মান ব্লকের এইসব কথাগুলো তো আনছি, কিভাবে সেটা আমরা একটু আলোচনা করে শুরু করি। 1947 সালে দেখা যায় যে আমরা কি বলেছিলাম, দুটো মতাদর্শের তোমার বিরোধিতা দেখা যায়। একটা হচ্ছে কমিউনিজম, যার মূল ধারক ছিল সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, এবং অন্যদিকে হচ্ছে পুঁজিবাদী বলা যায় যে মতাদর্শ, যার মূল ধারক ছিল কিন্তু আমেরিকা। 1917 সালে কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই, তাহলে বেশ কিছু বছর এগিয়ে গেলাম, প্রায় 30 বছর এগিয়ে গেলাম, দেখা যায় যে 1917 সালে রাশিয়াতে কিন্তু একটা বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল, যাকে আমরা বলশেভিক রেভলিউশন বলে থাকি। এবং সেই বলশেভিক বিপ্লবের যুগে এবং সেখানে তারপরে যে কমিউনিজম এস্টাবলিশড হয়, কমিউনিজম প্রতিষ্ঠিত হওয়ার পর রাশিয়ার সঙ্গে পশ্চিমী শক্তিবর্গের কিন্তু তীব্র বিরোধিতা লক্ষ্য করা যায়। এবং সেখানে দেখা যায় যে কিন্তু যা হয়, কিন্তু প্রথম দিকে পশ্চিমী রাষ্ট্রগুলি রাশিয়াকে স্বীকৃতি দান করতে কিছুতেই চায়নি, অর্থাৎ তারা ভীষণভাবে অসম্মত হয়েছিল এবং সেই নিয়ে একটা টানা পড়েন, একটা টাগ অফ ওয়ার ভীষণভাবে চলছিল। 1933 সালে তখন কি করলো, একটু মার্কিন যুক্তরাষ্ট্র একটু নরম হয়ে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তখন রাশিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করলো। সোভিয়েত রাশিয়ার উপরেও তোমার কি হচ্ছে, জার্মান আক্রমণের পরিপ্রেক্ষিতে তখন দেখা যায় যে রাশিয়া কি করলো, যারা মিত্র শক্তি রয়েছে সেই মিত্র শক্তির সঙ্গে তারা নিজেদের অ্যাড করতে বাধ্য হলো এবং সেই পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার তাগিদে তখন কিন্তু অক্ষ শক্তির বিরুদ্ধে তারা কি করলো, সোভিয়েত রাশিয়া সংগ্রামে রত হলো। এরপরে দেখা যায় কতগুলো ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় যে ঠান্ডা যুদ্ধ বিস্তৃত লাভ করে। কি কি হয়েছিল, প্রথমে বলা যায় পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের প্রসার, spread of communism in the Eastern Europe। এবং সেক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই দেখা যায় যে পূর্ব ইউরোপে বলা যায় কয়েকটি দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা ভীষণভাবে এস্টাবলিশড হয় বা প্রতিষ্ঠিত হয়েছিল। এইসব দেশগুলোর মধ্যে কোন কোন দেশ পড়েছিল? এইসব দেশগুলোর মধ্যে সাধারণত পড়েছিল পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া যেখানে ফুটবল খেলা খুব বিখ্যাত, হাঙ্গেরি, তার কথাও আমরা বলতে পারি, যুগোস্লোভাকিয়া, চেকোস্লোভাকিয়া, আলবেনিয়া। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এইসব দেশে রাশিয়ার নেতৃত্বে দেখা যায় যে কমিউনিস্ট শাসন ব্যবস্থা সেখানে খুব ভালোভাবে কি হচ্ছিল, প্রতিষ্ঠিত হয়েছিল বা এস্টাবলিশ হয়েছিল, যার ফলে যারা ওয়েস্টার্ন যে পাওয়ারফুল কান্ট্রিগুলো বা পশ্চিমী যে শক্তিবর্গ ছিল তারা ভীষণভাবে আস্তে আস্তে ভীত হতে শুরু করে। এটা তো হলো পূর্ব ইউরোপের কথা। এরপরে আমরা যেটা দেখতে পাই, সঙ্গে সঙ্গে কি বললাম, যে পশ্চিম ইউরোপের মানুষজন এবার ভীত হয়ে পড়ছে, যেহেতু পূর্ব ইউরোপে কমিউনিজম এতটা বেশি কি হয়েছে, স্প্রেড আপ করেছে বা এস্টাবলিশ করেছে বা কি হয়েছে, সেটা বিস্তৃত লাভ করেছে। সেখানে দেখা যায় যে পশ্চিম ইউরোপে কমিউনিস্ট ভীতি। সেখানে কি দেখা গেল, এই যে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে সেই সময় কমিউনিস্ট পার্টি চেষ্টা করতে লাগলো, পূর্ব ইউরোপটা তো তারা প্রায় দখল করে ফেলেছে কমিউনিজম মতাদর্শকে স্প্রেড আপ করে, সেই জন্য তারা কি করলো, পশ্চিম ইউরোপে কমিউনিস্ট পার্টির প্রভাব তারা ক্রমশ বৃদ্ধি করতে শুরু করলো। এবং সেই যখন ইনসিডেন্ট ঘটতে শুরু করলো, আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র সেই সময় অটোমেটিক্যালি তারাও কিন্তু খুব ভীত হয়ে পড়লো, তারা একটা ভয় পেতে লাগলো, আরে সোভিয়েত রাশিয়া তো সারা পৃথিবীতেই কমিউনিজম স্প্রেড আপ করে দেবে, তাহলে ক্যাপিটালিজমে হবেটা কি, সেটা তো আর থাকবে না।
সুতরাং সেই সময় দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করতে কতগুলো শক্তিধর রাষ্ট্র এগিয়ে আসছে। তার মধ্যে আমরা পাচ্ছি যেমন ফ্রান্সের কথা বলতে পারি, ইতালি, নরওয়ে, ডেনমার্ক এবং বলা যায় যে বেলজিয়ামে যখন কি হচ্ছে কমিউনিজম খুব স্প্রেড আপ করতে শুরু করলো, সেই সময় তখন মার্কিন যুক্তরাষ্ট্র বলল না, আর তো এদের এগোতে দেওয়া উচিত নয়, সুতরাং ইউ হ্যাভ টু রেজিস্ট, অর্থাৎ তাদের তোমাকে থামাতে হবে। সেই কারণে তারা তখন কিন্তু রাশিয়ার বিরুদ্ধে কঠোর বিরোধিতা নীতি নিতে শুরু করলো। এরপরে আর কি ঘটলো? এরপরে আমরা এবার একটু মিডল ইস্টের দিকে চলে যাই, যেমন ইরান দেশটাকে নিয়ে সেই সময় মতবিরোধ লক্ষ্য করা গেল। কি লক্ষ্য করা গেল? দেখা গেল যে ইরানের সোভিয়েত সৈন্য সেই সময় প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করেও কিন্তু রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কি দেখা গেল? মত পার্থক্য লক্ষ্য করা গেল বা সেটা দেখা যেতে শুরু করলো। শেষ পর্যন্ত দেখা যায় যে কি হচ্ছে, পরিস্থিতি ভয়ানক থেকে ভয়ানক হতে লাগলো। সিচুয়েশন ক্রমশ কমপ্লিকেটেড বা জটিল থেকে জটিলতর হয়ে পড়তে শুরু করলো। শেষ পর্যন্ত দেখা গেল রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস কিন্তু তাতে ইন্টারফেয়ার করলো, অর্থাৎ সেই ক্ষেত্রে হস্তক্ষেপ নিল। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপে রাশিয়া ইরান থেকে তার সৈন্য অপসারণে আস্তে আস্তে রাজি হলো। কি করলো? মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে কিন্তু ইউনাইটেড নেশন এই ধরনের কি হলো, সেই ধরনের স্টেপ নিতে বাধ্য হলো। এবারে কি বলা যায়, অ্যাজ এ রেজাল্ট ফলত তখন লক্ষ্য করা দেখা গেল যে এইসব ঘটনায় দেখা যাচ্ছে যে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিম ইউরোপীয় শক্তিবর্গ ভীষণভাবে ক্ষেপে যেতে শুরু করলো এবং রাশিয়ার প্রতি তাদের মধ্যে তীব্র অবিশ্বাস বা বলতে পারো যে একটা সন্দেহ ভীষণভাবে কি হতে লাগলো, লক্ষিত হতে শুরু করলো। এরপরে আমরা যে একটা ঘটনা বলবো সেটা হচ্ছে গ্রিস এবং তুরস্কের ঘটনা। এই দুটো দেশ নিশ্চয়ই, গ্রিস আর তুরস্ক নিশ্চয়ই জানেন, পাশাপাশি প্রায় অবস্থিত। এবং সেখানে দেখা যায় যে 1945 সালে কি ঘটনা ঘটলো? 1945 সালে গ্রিসে সাধারণ নির্বাচন হলো, জেনারেল একটা ইলেকশন হলো এবং এই সাধারণ নির্বাচনের পর বিজয়ী যে সরকার রয়েছে সেই সরকারের বিরুদ্ধে কিন্তু বামপন্থী অর্থাৎ লেফটিস্ট অ্যাটিটিউডে যারা বিশ্বাসী করে, বামপন্থী মতাদর্শে যারা বিশ্বাস করে, তারা কিন্তু আস্তে আস্তে কি করলো বলতো, সেই গেরিলারা মানে খুব অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যারা বলে নেয়, সেই ধরনের গেরিলা যুদ্ধ শুরু হলো। তার ফলে কি হলো, বলা যায় যে যার ফলে দেখা যাচ্ছে যে গ্রীষ্মে কিন্তু তীব্র একটা গৃহযুদ্ধ সূত্রপাত ঘটে গেছিল। তখন শীঘ্রই দেখা যায় যে কমিউনিস্ট সৈন্যবাহিনী বুলগেরিয়া, আলবেনিয়া এবং যুগোস্লাভিয়ার কাছ থেকে সাহায্য প্রার্থনা কি করলো, করতে শুরু করলো। গ্রেট ব্রিটেন এরকম ভাবে তাদের থামাতে ব্যর্থ হলে তখন গ্রেট ব্রিটেন ভাবলো, ওরে বাবা, এইভাবে যদি পশ্চিমী এই কমিউনিজম যদি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাহলে তো তাদের পক্ষে সার্ভাইভ করা সম্ভব হবে না। তার ফলে তখন গ্রেট ব্রিটেন মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের কাছে আবেদন জানায়। এরপরে কি হলো, মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান কি করলেন? মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান গ্রিসে তখন সামরিক এবং অর্থনৈতিক সাহায্য প্রেরণ করলেন। গ্রিসে অর্থনৈতিক আর কি হচ্ছে সামরিক অর্থাৎ মিলিটারি হেল্প তিনি তাটা সেন্ড আপ করলেন বা প্রেরণ করলেন। তার ফলে রাশিয়ার সঙ্গে পশ্চিমী শক্তিবর্গের কি হলো, অবিশ্বাস, সন্দেহ সমস্ত কিছু ভীষণভাবে বৃদ্ধি পেতে শুরু করলো। যুদ্ধ শেষে রাশিয়া তখন 1935 সালে বলেছে তাহলে ঠিক আছে, ইউনাইটেড নেশনস যে কনভেনশন আছে সেই কনভেনশনকে সংশোধন করো এবং দেখা বলা হচ্ছে যে তুরস্কের পূর্বে অবস্থিত যে প্রদেশ রয়েছে তার উপর তারা বলে যে আমাদের ওই সমস্ত অঞ্চলে আমাদের কিন্তু আধিপত্য বিস্তার করার সুযোগ দিতে হবে। তখন রাশিয়া আরেকটা কথা সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলল। কি বলল? রাশিয়া বলল, ওই যে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের কথা আমরা বলি না, সেই রাশিয়া কৃষ্ণ সাগরের কাছাকাছি সব দেশের কাছে, কৃষ্ণ সাগরের কাছাকাছি সব দেশের কাছে তাদের যে এই যে আমরা ইংলিশ চ্যানেল যেমন বলি, তাদের যে সমস্ত প্রণালী রয়েছে সেই প্রণালীকে উন্মুক্ত রাখা অর্থাৎ ওপেন আপ রাখা এবং কৃষ্ণ সাগর অঞ্চলে অবস্থিত নয়
এমন সমস্ত দেশের ক্ষেত্রে বিশেষ অবস্থা বা ছাড়া ওই প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করার জন্য তুরস্কের ওপর রাশিয়া কি করতে লাগলো, চাপ সৃষ্টি করতে শুরু করলো। তুরস্ক বললো এই তো মহা বিপদে পড়া গেল, ওই সমস্ত অঞ্চল দিয়ে আমি যুদ্ধ জাহাজ যেতে দেবো রাশিয়া, কখনো তো আমি দেবো না। সুতরাং তুরস্ক বললো তাহলে তো আমার একজন অপোনেন্টের কাছ থেকে সাহায্য নিতে হবে। সেই জন্য কি করলো, তুরস্ক রাশিয়ার দাবি অগ্রাহ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার বিরুদ্ধে কি করলো, সাহায্য প্রার্থনা করে বসলো। এই সুযোগটা মার্কিন রাষ্ট্রপতি নিয়ে নিল। মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান তখন কি করলো, তুরস্কের আবেদনে সাড়া দিল এবং সাড়া দিয়ে তুরস্কের যে বিশেষ অর্থনৈতিক এবং সামরিক সাহায্য প্রদান করে বসলো। তুরস্কে প্রেরিত এই মার্কিন সাহায্য বলা যায় যে পূর্ব পশ্চিমের ঠান্ডা যুদ্ধকে আরো বেশি কি করে ফেললো, তীব্র থেকে তীব্রতর করে তুললো। ঠান্ডা যুদ্ধের সূচনা ক্ষেত্রে তাই পারস্য উপসাগরীয় অঞ্চলের যে সংকট, সেখানেও সে যে সমস্যা দেখা গেছিল, সেগুলোকেও আমরা কিন্তু ইগনোর করতে পারি না বা উপেক্ষা করতে পারি না। এরপর আমরা একটু আসি জার্মান সমস্যার ক্ষেত্রে। জার্মান ব্লকেডের কথা আমাদের বলতে হবে। সেক্ষেত্রে কি বলা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান সমস্যাকে কেন্দ্র করেও পূর্ব পশ্চিমের বিরোধ আবার তীব্র থেকে তীব্রতর হতে শুরু করল। কি হলো, যুদ্ধ শেষে জার্মানি দুভাগে বিভক্ত হয়ে গেল। কি হলো, পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি। কোন দেশে কি ধরনের শাসন ব্যবস্থা রইল সেটা তো আমাদের জানতে হবে। পশ্চিম জার্মানিতে দেখা গেল যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রইল, একটা ডেমোক্রেটিক সিস্টেম সেখানে প্রিভেল হলো বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা লক্ষ্য করা গেল। আর পূর্ব জার্মানিতে দেখা গেল কমিউনিজম, অর্থাৎ কমিউনিস্ট শাসন ব্যবস্থা এস্টাবলিশড হলো বা প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ বার্লিন কিন্তু মোট কথা দুভাগে বিভক্ত হয়ে গেল। এবং এই যে বার্লিন ব্লকেড ও 1948-49 সালে এই যে এয়ারলিফটের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমী বর্গের সঙ্গে রাশিয়ার বিরোধ আরো কি হয়ে উঠতে লাগলো, তীব্রতর হতে শুরু করলো। এরপরে আমরা বলি একটা পিস অ্যাকর্ডের কথা বলি, সেটা হচ্ছে শান্তি চুক্তি বিষয়ে মতবিরোধ। তাতে কি বলা হলো, বলা হলো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে শান্তি চুক্তির বিষয়ে পশ্চিমী শক্তিবর্গের সঙ্গেও কিন্তু রাশিয়ার প্রতি পদক্ষেপে তীব্র বিরোধিতা লক্ষিত হতে শুরু করলো। অস্ট্রিয়া বলে একটা দেশ নিশ্চয়ই আছে জানেন, অস্ট্রিয়া দেশের সঙ্গেও শান্তি চুক্তি বিষয়ে তীব্র মত পার্থক্য লক্ষ্য করা শুরু হলো। সুতরাং এইগুলো আমরা ঠান্ডা যুদ্ধের সূচনা পর্বে কতগুলো কি বললাম, কারণ বা কতগুলো বিষয় বা ঘটনার কথা উল্লেখ করলাম। এবারে আমরা যদি এটাকে খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করতে চাই, তাহলে দেখা যায় যে ঠান্ডা যুদ্ধের কি কি পেছনে কি কি কারণ ছিল সেগুলো আমরা বলব ছোট ছোট করে। প্রথমত বলতে পারি যে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী শিবির, অর্থাৎ একদিকে রয়েছে পশ্চিমী গণতান্ত্রিক শিবির আর একদিকে রয়েছে পূর্ব ইউরোপের কমিউনিস্ট শিবির। তাদের মধ্যে পারস্পরিক বিরোধ, অবিশ্বাস এবং কি হচ্ছে, বিদ্বেষ। দ্বিতীয়ত বলা যেতে পারে যে অনেকে মনে করেন যে তাহলে এক কথা এদের আমরা এইভাবে বলি, দুই শিবিরের মধ্যে আইডিওলজিক্যাল ডিফারেন্স অর্থাৎ মতাদর্শগত বিরোধী কিন্তু ঠান্ডা যুদ্ধের সূচনা করেছিল। কমিউনিস্ট শিবির মনে করতো যে এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো রয়েছে না, পাওয়ারফুল কান্ট্রিগুলো, অর্থাৎ পশ্চিমী যে গণতান্ত্রিক দেশগুলি রয়েছে না, সেই দেশগুলো সাধারণত ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদ অর্থাৎ ধনতন্ত্রবাদ, ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ এবং বলা যায় যে কি বলা যেতে পারে নয়া উপনিবেশবাদ অর্থাৎ নিও কলোনিজমকে বিস্তৃত করতে ভীষণভাবে বিজি বা ব্যস্ত বলে উল্লেখ করা যেতে পারে, বা তার হচ্ছে বিরাট সাপোর্টার। তারা পশ্চিমী দরিদ্র দেশগুলোকে সবসময় কি করছে, এর মাধ্যমে এক্সপ্লয়েট করছে বা শোষণ করছে। এবং সেই কারণে এই সমস্ত অঞ্চলে যাতে ক্যাপিটালিজম স্প্রেড আপ করতে না পারে, তাহলেই কিন্তু করতে না পারা যায়, তার জন্যই কিন্তু
কমিউনিজমের প্রয়োজন আছে। কেননা কমিউনিজম কি বলে, সোশ্যালিজম সমাজতন্ত্রের কথা বলে, সেখানে সমাজতন্ত্রের যে মূল উদ্দেশ্য অর্থাৎ ইকুয়ালিটি বা সাম্যতা অর্থাৎ সবাই সমান, এই বিষয়টির উপরে গুরুত্ব দিয়ে থাকে। অন্যদিকে পশ্চিমী গণতান্ত্রিক শিবির কি ভাবতে লাগলো, ওয়েস্টার্ন কান্ট্রিজ যে ব্লকগুলো তারা কি মনে করলো, কমিউনিজম তো মোটেই সাম্যতার কথা বলে না, বরং সেটা কিন্তু কি বলে থাকে, স্বৈরাচারিতার কথা বলে, অর্থাৎ ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউডের কথা বলে। এবং এই স্বৈরাচারী একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হলে বা এস্টাবলিশ হলে সাধারণ মানুষের অবস্থা ভীষণভাবে কাহিল হবে। সাধারণ মানুষের যে ব্যক্তি স্বাধীনতা এবং মানবাধিকার, এই বিষয়গুলো কোনো কিছুই থাকবে না। মানুষের নিজেকে যে ফ্লারিশ করার জন্য যে রাষ্ট্র তাকে সাহায্য করবে, সেই কনসেপ্টটাই তো থাকবে না। সুতরাং ব্যক্তি স্বাধীনতা সেখানে হ্যাম্পার হবে, এবং ব্যক্তি স্বাধীনতা হ্যাম্পার হলে মানুষের হিউম্যান রাইটস সেটাও কিন্তু অনেকখানি কি হয়ে থাকবে, নষ্ট হবে। এরপরে আমরা পড়বো যে বিষয়টি, সেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়, অর্থাৎ ভেরিয়াস ফেসেস অফ কোল্ড ওয়ার। এরপরে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে প্রথম পর্যায় বা ফার্স্ট ফেজ, যেটা ছিল 1945 থেকে 50 সাল। সেখানে দেখা যায় যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে দেখা যায় যে রাশিয়ার নেতৃত্বে কমিউনিস্ট শাসন ব্যবস্থা ভীষণভাবে প্রতিষ্ঠিত হওয়ার ফলে ঠান্ডা যুদ্ধের বলা যায় প্রথম পর্যায় বা ফার্স্ট ফেজ শুরু হয়েছিল। এবং সেক্ষেত্রে দেখা যায় রাশিয়া পূর্ব ইউরোপের বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করতে সমর্থ হয়েছিল এবং এরপর আস্তে আস্তে, যেটা আগেও বলেছি, ইরান, গ্রিস, তুরস্কে হচ্ছে বলা যেতে পারে যেটা জনপ্রতিনিধি কর্তৃপক্ষ বা হাউস অফ পিপল, এই দুটো নিয়ে সাধারণত মার্কিন কংগ্রেস বা পার্লামেন্ট তৈরি হয়। এবং সেই মার্কিন কংগ্রেসের যে জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন, সেই অধিবেশনে রাষ্ট্রপতি ট্রুম্যান সোভিয়েত রাশিয়া সম্পর্কে কি বললো, ধীরে চলো থেমে নয়, আর তার বদলে বললো যে সোভিয়েত রাশিয়াকে আমরা কোনো ভাবে আস্তে আস্তে বয়কট করার চেষ্টা করব বা সংকোচন নীতি ঘোষণা করলেন। কি নীতি ঘোষণা করলেন? তিনি ঘোষণা করলেন যে বিশ্বের যে সমস্ত স্বাধীন মানুষ দেশে বলা যায় আভ্যন্তরীণ যে সশস্ত্র এবং যে সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি ক্লাস এবং বাইরের যে বলা যায় যে চাপ প্রতিরোধের জন্য যারা যে সমস্ত স্বাধীন জনগণ চেষ্টা করছে, তাদের কিন্তু সাপোর্ট কে দিয়ে থাকবে? এই মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে থাকবে। এইভাবে ট্রুম্যান বলা যায় যে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান পৃথিবীর বিভিন্ন প্রান্তে মার্কিন প্রভাব বিস্তার করার চেষ্টা শুরু করলো। এবং সেটা করার ক্ষেত্রে প্রথম যেটা তারা স্টেপ নিল সেটা হচ্ছে সামরিক প্রতিক্রিয়াশীলতার নীতি গ্রহণ করলো, অর্থাৎ মিলিটারি পাওয়ার দিয়ে সাহায্য করার নীতি বা পলিসি গ্রহণ করলো। এই নীতির মাধ্যমে তার ফলে যে জিনিসটি স্পষ্ট বা প্রতীয়মান হতে শুরু করলো সেটা হচ্ছে ইউরোপ, ফ্রান্সে, ব্রিটেনে, জার্মানির দুর্বলতার জন্য যারা কি হচ্ছে, তারা ভীত হয়ে গেছিল। ইউরোপের এই যে ধরুন ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, এই দেশগুলো কি হচ্ছে রাশিয়ার প্রভাবে ভীষণভাবে কি হয়ে গেছিল, ভীত হয়ে পড়েছিল। সেক্ষেত্রে তার ফলে যে গ্যাপটা দেখা গিয়েছিল, সেই শূন্যতা পূরণ করেছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তারা মনে করেছিল যে সোভিয়েত রাশিয়াকে আমাদের কিন্তু যে কোনো প্রকারে কি হচ্ছে, যেন তেন প্রকারে উই হ্যাভ টু রেসিস্ট, আমাদের কিন্তু তাদের থামাতে হবে। ট্রুম্যান নীতি ঘোষণার পরে এরপরে আরেকটা নীতি লক্ষ্য করা গেল, যেটা বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল পরিকল্পনা। 1947 সালের 5ই জুন মার্কিন পররাষ্ট্র যিনি সচিব ছিলেন, ডিফেন্স যিনি সেক্রেটারিয়েট ছিলেন, সেই যার নাম হচ্ছে জর্জ জি মার্শাল, তিনি একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যেটাকে বলা যায় যে পরিকল্পনা অর্থনৈতিক পুনরুজ্জীবনের কথা বলে থাকে। সেখানে কি বলেছিল, কোথায় অর্থনৈতিক পুনরুজ্জীবন বা ইকোনমিক রিভাইভালের কথা বলা হবে? সেখানে বলা হয়েছিল ইউরোপে অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত ইকোনমিক পলিসি নিয়েছিল সেটাকে আমরা মার্শাল পরিকল্পনা নামে অভিহিত করে থাকি। 1948 সালে দেখা যায় যে মার্শাল পরিকল্পনা চালু হয়। মার্শাল পরিকল্পনার এই প্রত্যুত্তরে রাশিয়া
তখন পূর্ব ইউরোপে বললো না, পূর্ব ইউরোপেও কি আমরা পূর্ব ইউরোপটাও ছেড়ে দেবো? রাশিয়া বললো না, কখনোই হতে পারে না। তারপরে তারা একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে বসলো, যেখানে কি করলো, কিসের জন্য? ইকোনমিক রিভাইভালের জন্য বা অর্থনৈতিক রিকনস্ট্রাকশন, ইকোনমিক রিকনস্ট্রাকশনের জন্য তারা একটা কি করলো, তোমার সোভিয়েত রাশিয়া একটা সংগঠনই গড়ে ফেললো, যেটাকে বলা হয় কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, বা যাকে আমরা কামেকান বলে উল্লেখ করতে পারি। এছাড়াও দেখা যায় জার্মানির বিভাজন, বার্লিন ব্লকের, যেগুলো আগে বলেছি, 1948-49 সালে রিয়াল লিফটের ঘটনা যুদ্ধের কি করেছিল, ডেনসিটি বা তীব্রতা বৃদ্ধি করেছিল। আস্তে আস্তে 1948 সালে এই সময় আবার দেখা গেল এশিয়ান কান্ট্রির মধ্যে চীনেও কিন্তু কমিউনিজম প্রতিষ্ঠিত হতে শুরু করলো। এর ফলে দেখা যাচ্ছে যে তখন কি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র তখন চীনকে কি বলা হচ্ছে যে তাকে স্বীকৃতি দিতে চাইলো না বা অস্বীকার করলো প্রথম দিকে চীনকে। তাইওয়ানকে প্রদত্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এবং সাহায্য, অর্থাৎ তাইওয়ান হচ্ছে চীনের পাশে আরেকটি অঞ্চল, যা রাশিয়ার সঙ্গে পশ্চিম শিবিরের মধ্যে বিরোধকে আরো কি করলো, তীব্রতর করে দিল। কেন করলো? অর্থাৎ তাইওয়ানকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি করছিল, সাপোর্ট করেছিল। অর্থাৎ এই হচ্ছে কিন্তু ফার্স্ট ফেজ অফ কোল্ড ওয়ার, অর্থাৎ এটাই হচ্ছে ঠান্ডা যুদ্ধের প্রথম পর্ব বলে আমরা তাকে উল্লেখ করতে পারি। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, বা যেটাকে আমরা বলে থাকি সেকেন্ড ফেজ অফ কোল্ড ওয়ার। সেটা কতদূর বিস্তৃত ছিল? সেটা বিস্তৃত ছিল 1950 থেকে 53 সাল অবধি। এবং সেই ক্ষেত্রে দেখা যায় 1950 সালে ঠান্ডা যুদ্ধের যে কেন্দ্র পূর্ব এশিয়াতে স্থানান্তরিত হয়। অর্থাৎ কি হলো, প্রথম দিকে আমরা দেখলাম পূর্ব ইউরোপে তোমার ঠান্ডা যুদ্ধ ছিল, 1950 সালে সেটা কিন্তু সেই সেন্টারটা শিফট করলো। দেখা গেল পূর্ব এশিয়া বা ইস্টার্ন বলতে পারো যে এশিয়াতে কিন্তু ঠান্ডা যুদ্ধের প্রভাব পরিলক্ষিত হতে শুরু করলো। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই সময় কোরিয়ান ওয়ারফেয়ার, কোরিয়ার যুদ্ধে দেখা যায় যে রাশিয়া এবং আমেরিকার যুদ্ধে পরিণত হলো। অর্থাৎ বলা যায় যে ঠান্ডা যুদ্ধ এই সময় কিন্তু হট ওয়ার অর্থাৎ গরম যুদ্ধে পরিণত হলো। কিন্তু 1953 সালে স্ট্যালিনের মৃত্যু ঘটে। এই স্ট্যালিনের মৃত্যুর পর দেখা যায় যে কোরিয়া যুদ্ধ সেভাবে আর গরম যুদ্ধ রূপে রইল না, কোরিয়ান যুদ্ধ কিন্তু পরিসমাপ্তি ঘটলো। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে থার্ড ফেজ বা তৃতীয় পর্যায়। এবং এই তৃতীয় পর্যায়ে আমরা দেখব কি হচ্ছে, কতদূর ছিল, কতদূর বিস্তৃত ছিল, সেটা মাত্র 1 বছর বা থার্ড ফেজের কথা আমরা বলতে পারি, যেটা হচ্ছে 1958 থেকে 59 সাল। এবং সেখানে বলা হচ্ছে যে 1958 সালে দেখা যায় যে স্ট্যালিনের মৃত্যুর পর যুদ্ধের তীব্রতাটা যতটা ছিল, যতটা ডেনসিটি তার ছিল, সেটা কিন্তু ক্রমশ হ্রাস করতে শুরু করে এবং কিছুটা কমেই যায়। সেই সময় ক্রুশ্চেভ পশ্চিম শক্তিবর্গের প্রতি বলল যে বাবা এইভাবে এই যুদ্ধ মানসিকতা নিয়ে টাকা যাচ্ছে না বা সার্ভাইভ করা সম্ভব হচ্ছে না। তার ফলে সেই সময় পশ্চিমী শক্তিবর্গের প্রতি শান্তিপূর্ণ একটা পিসফুল কোএক্সিস্টেন্স এই বিষয়টির উপরে ভীষণভাবে গুরুত্ব দিতে শুরু করে। এবং সেই সময় তারা কি হচ্ছে, তাহলে কি পশ্চিমী সহাবস্থানের নীতি ঘোষণা করে বসলো। এরপর আমরা যুদ্ধ দেখা যায় যে কোরিয়া যুদ্ধ শেষে ঠান্ডা যুদ্ধ দেখা যাচ্ছে যে এরপরে কি হলো, পূর্ব এশিয়াতে ছিল, এরপর সেটা কিন্তু স্প্রেড আপ করতে শুরু করলো ইন্দো-চীন, এবং পরবর্তীকালে পশ্চিম এশিয়াতেও সেটা কিন্তু আস্তে আস্তে স্প্রেড আপ করতে শুরু করছে। 1954 সালে জেনিভাতে সম্মেলন হয় এবং সেই কনফারেন্সে দেখা যায় যে লাওস আর কম্বোডিয়া, তিব্বতী অঞ্চলে এগুলো তার অবস্থান, সেই লাওস এবং কম্বোডিয়াকে কি করা হচ্ছে, স্বাধীনতা দান করা হয়, ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়, এবং ভিয়েতনাম সেই সময় দুটো ভাগে বিভক্ত হয়ে যায় বা ডিভাইডেড ইনটু 2 পার্টসে, অর্থাৎ ভিয়েতনাম দুভাগে বিভক্ত হয়ে যায়।
দক্ষিণ পূর্ব এশিয়াতে সেই সময় লক্ষ্য করা গেল যে বলা যায় যে কমিউনিস্ট প্রভাব আস্তে আস্তে বাড়তে শুরু করছিল এই সময় এশিয়াতে। তখন সেই কমিউনিস্ট প্রভাবকে প্রতিরোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তখন কি করলো, এই দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি রাষ্ট্রের সঙ্গে দেখা যায় যে সাউথ ইস্ট এশিয়ান ট্রেন্ডি তাদের তো থামাতে হবে পূর্ব ইউরোপের এই কমিউনিজমের প্রভাব, যাতে এই সমস্ত অঞ্চলে এশিয়ান কন্টিনেন্টে যাতে প্রভাব বিস্তার না করতে পারে, সেই জন্য তারা একটা কি করলো, একটা চুক্তি তোমার কি করে ফেললো, তারা চুক্তি স্বাক্ষর করলো যেটাকে বলা হয় সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি। এই জিনিসটা তারা কি করে তোমার বলা যেতে পারে স্বাক্ষর করে বসলো। 1953 থেকে দেখা যায় যে 58 সালের মধ্যে তাহলে কি হচ্ছে, ঠান্ডা যুদ্ধ তাহলে কোথায় রইলো, পূর্ব ইউরোপে শুরু হয়েছিল, পশ্চিম এশিয়াতে সেটা যথেষ্ট স্প্রেড আপ রইলো বা যথেষ্ট বিস্তৃত ভাবে রয়ে গেল। এরই সঙ্গে বলতে পারি সাইমালটেনিয়াসলি আরেকটা ঘটনার কথা বলতে পারি। কি ঘটনার কথা বলতে পারি, দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে 1955 সালে একটা মধ্যপ্রাচ্যে বাগদাদ বলে একটা শহর আছে, নিশ্চয়ই জানো, সেই বাগদাদ অঞ্চলে বাগদাদ চুক্তি স্বাক্ষর করে এবং সেই স্বাক্ষরকারে পরবর্তীকালে যেটা একটা নতুন ট্রিটিতে রূপান্তরিত হয়, যেটাকে বলা হয় সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশনে রূপান্তরিত, আইজেনহাওয়ার নাম করা হয়। আইজেনহাওয়ার এই নামটা কিন্তু মনে রাখা প্রয়োজন আছে। এই নীতি ঘোষণা করা হয়। এই নীতি মানে কি, এই নীতি ঘোষণা করার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে সোভিয়েত প্রভাবকে কি করা, রেজিস্ট করা বা প্রতিরোধ। সালে হাঙ্গেরিয়ান যে অ্যাজিটেশন রিভোল্ট বা হাঙ্গেরি দমনের জন্য সোভিয়েতের বিদ্রোহ দমনের জন্য সোভিয়েতের ইন্টারফারেন্স বা সোভিয়েত হস্তক্ষেপ এবং 1958 সালে বলা যায় যে বার্লিন সমস্যার ফলে ঠান্ডা যুদ্ধের তীব্রতা কিন্তু সেই সময় বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ কি কি ঘটনা ঘটেছিল, 1956 সালে দেখা গেল একটা হাঙ্গেরির বিদ্রোহ এবং সেই সঙ্গে সঙ্গে সেই বিদ্রোহ দমন করার জন্য সোভিয়েত ইন্টারফারেন্স বা সোভিয়েত হস্তক্ষেপ এবং 1958 সালে বার্লিন সমস্যার ফলে ঠান্ডা যুদ্ধের তীব্রতা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেয়েছিল। এছাড়া 1959 সালে ক্যাম্প ডেভিড বলে একটা অঞ্চল আছে, সেই আলোচনার ফলে এরপরে কিন্তু দেখা গেল মার্কিন যুদ্ধ তীব্রতা তো অনেকটা উঁচুতে উঠে গেছিল, এরপর চেষ্টা করা হলো যে সেই তীব্রতাকে ক্রমশ প্রশমিত করতে হবে। তারই ফল হিসেবে ক্যাম্প ডেভিডের আলোচনা এবং সেই ক্যাম্প ডেভিডের আলোচনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ক্রমশ উন্নত থেকে উন্নততর হতে শুরু করলো। এরপরে ফোর্থ ফেজ বা চতুর্থ পর্যায়ের কথা বলবো। চতুর্থ পর্যায়ে কি কি ইনসিডেন্টস দেখা গেল, দেখা গেল যে 1959 সালে ক্যাম্প ডেভিড সম্মেলনে 1960 সালের মে মাসে প্যারিস বার্লিন যে সম্পর্কের আলোচনা শুরু করা হবে বলে একটা প্রপোজাল নেওয়া হলো বা প্রস্তাব গ্রহণ করা হলো, কিন্তু প্যারিস সম্মেলনের ঠিক আগে ইউ2 ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে এই প্যারিস সম্মেলন কিছুটা না প্যারিস সম্মেলন বাতিল হয়ে যায়। তাহলে এরপর কি ঘটনা ঘটলো, ঘটনা ঘটলো যে 1961 সালে দেখা যাচ্ছে যে বার্লিনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে যুদ্ধের তীব্রতা সেই সময় আবার তীব্রতা ধারণ করলো এবং কি ধারণ করলো, 1961 সালের আগস্টে কি ঘটনাটা ঘটলো সেটা এবার জানতে হবে। বার্লিনকে তো কেন্দ্র করে বললাম যে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেল, কেন বৃদ্ধি পেল, বার্লিন প্রাচীর নিয়ে দুই শিবিরের মধ্যে অর্থাৎ তখন কিন্তু কি হচ্ছে ভীষণভাবে মত পার্থক্য ভীষণভাবে লক্ষিত হলো বা তীব্র বলা যায় মনোমালিন্য শুরু হলো। এছাড়াও 1962 সালে কিউবা, ফিদেল কাস্ত্রো, তার নাম তোমরা শুনে থাকবে, ফিদেল কাস্ত্রো সেই কিউবাকে কেন্দ্র করে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ শুরুর যে উপক্রম হয়ে গেছিল কিউবাকে কেন্দ্র করে এবং শেষ পর্যন্ত যদিও দেখা যায় যে সেটা প্রায় যুদ্ধের পর্যায়েই চলে যেত, কিন্তু পরবর্তীকালে কোনোভাবে সেটাকে সম্ভব হয় পরিহার করা বা তাকে থামানো সম্ভব হয়।
রাশিয়া এবং আমেরিকার মধ্যে। তখন আসলে দেখেছিল যে রাশিয়া এবং আমেরিকা যেটা দেখেছিল যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই যুদ্ধ করার ফলে প্রবল ক্ষতি অর্থনৈতিক দিক দিয়ে তারা ভীষণভাবে কি হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। একটা যুদ্ধ দীর্ঘকাল ধরে চলে তাহলে সেক্ষেত্রে সেটা যত সশস্ত্র যুদ্ধ না হলেও তো এটা একটা চলছে, তিক্ত অভিজ্ঞতা তিক্ত বিষয়ের মধ্য দিয়ে চলতে হচ্ছে। সুতরাং রাশিয়া এবং আমেরিকা দেখলো যে এভাবে তো চললে কি হচ্ছে, আমরা দুটো রাষ্ট্রই কিন্তু সম্পূর্ণভাবে কি হয়ে যাব, নষ্ট হয়ে যাব বা আমরা রুইন্ড হয়ে যাব। একই আকারে তীব্রভাবে কখনো একটা যুদ্ধকে এতদিন ধরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ 45 থেকে প্রায় 61 সাল অব্দি আমরা প্রায় আলোচনা করে ফেলেছি। সুতরাং রাশিয়া এবং আমেরিকার মধ্যে তখন তারা ভাবলো যে একটা নতুন কনসেপ্ট নিয়ে আসি, দ্যাট ইজ দ্য দাঁতা, অর্থাৎ দাঁতাতে প্রতিষ্ঠিত হওয়া শুরু হলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিফথ ফেজ বা যেটাকে আমরা বলে থাকি পঞ্চম পর্যায়। সেখানে যেটা দেখা যায় যে 1970 এর দশকের শেষের দিকে এরপরে আমরা কিন্তু আফগানিস্তানের কথা বলি। আফগানিস্তান তো নিশ্চয়ই জানেন যে তালিবান ব্যাপারটা ভীষণভাবে আজও লক্ষিত হয়। আজকে তালিবানদের দাপটে আফগানিস্তানে কি হয়েছে, মেয়েরা আজকে সেই পুরোনো দিনে যেন ফিরে গেছে। অর্থাৎ কি হয়েছে, তারা পর্দানসীন থাকতে হচ্ছে, তাদের কোনো পড়াশুনো করার জায়গা নেই। সুতরাং সেই আফগানিস্তান যে সেই ধরনের জায়গা, সেখানে বলা যায় 1970 এর দশকের শেষের দিকে আফগানিস্তানকে সোভিয়েত সামরিক হস্তক্ষেপ আফগানিস্তানে অর্থাৎ আফগানিস্তানে সোভিয়েত ইন্টারফেয়ারেন্স এবং তার বিরুদ্ধে ক্রুদ্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রক্রিয়ার ফলে বলা হয় যে অনেক বিশেষজ্ঞগণ বলেন যে আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞ বলেন যে তাহলে কি হচ্ছে, যে ডাক্তার বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রতিষ্ঠা করার কথা বলা হলো সেটা তো নষ্ট হয়ে গেল। এবং তখন তারা বললো যে তাহলে কি হলো, পঞ্চম পর্যায়ে বা ফিফথ ফেজে বলা যায় যে একটা কোল্ড ওয়ার শুরু হলো ইন এ নিউ সেন্স, অর্থাৎ ঠান্ডা যুদ্ধ আবার নতুন ভাবে শুরু হলো। আফগানিস্তান সে সময় বলা যেতে পারে যে উত্তেজনার একটা কেন্দ্রে পরিণত হলো এবং সেখানে দেখা যায় যে আফগান সমস্যাকে কেন্দ্র করে আফগানিস্তানের সমস্যাকে কেন্দ্র করে দেখা যায় যে ইরান ইরাকের মধ্যে যে বলা যায় যুদ্ধ, পারস্য উপসাগরীয় অঞ্চলে পশ্চিমী শক্তিবর্গ যে রয়েছে তাদের একটা প্রেজেন্স বা উপস্থিতি এবং বলা যায় যে ভারত মহাসাগরে ইন্ডিয়ান ওশানে রাশিয়া এবং আমেরিকার মধ্যে তীব্র যে মতবিরোধ, সামরিক প্রতিদ্বন্দ্বিতা, মিলিটারি একটা যে কম্পিটিশন সেটা লক্ষ্য করা গেল এবং যার ফলে আলটিমেট ফল হচ্ছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কিন্তু তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা গেল এবং সেটা কিন্তু একটা বিশ্বের পক্ষে ভালো হলোই না, বরং বলা যায় যে বিশ্বে একটা বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব ঘটলো। কিন্তু পরবর্তীকালে এভাবে চলতে চলতে কখনো যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, কখনো যুদ্ধের তীব্রতা হ্রাস পেয়েছে। এইভাবে গড়াতে থাকলো, গড়াতে আমরা প্রায় 85 সালে এলাম এবং সেখানে দেখা যায় যে 1985 সালে দেখা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তোমার রোনাল্ড রেগান এবং আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন গর্বাচভ। এখানে দেখা যায় মিখাইল গর্বাচভ এবং সেখানে লক্ষিত হয় যে রেগান এবং গর্বাচভের মধ্যে সেটা কি হলো, একটা সামিট টক হলো, অর্থাৎ শীর্ষ সম্মেলনের পর রাশিয়া এবং আমেরিকার সম্পর্কের মধ্যে বলা যেতে পারে একটু নতুন ধরনের উন্নয়ন বা ডেভেলপমেন্ট। 1987 সালে দেখা যাচ্ছে যে ডিসেম্বরে উভয় রাষ্ট্রদূতরা চুক্তি স্বাক্ষর করে, অর্থাৎ বলা যেতে পারে যে সেখানে কি বলা হলো এবং নতুন বলা যায় স্ট্র্যাটেজিক আর্মস, আমাদের যে মিলিটারি ফোর্স আছে তাকে ঠিকমতো ব্যবহার করতে হবে। সুতরাং স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন এগ্রিমেন্ট যেটাকে আমরা বলে থাকি ট্রিটি বা যেটাকে সংক্ষেপে বলা যেতে পারে স্টার, অর্থাৎ স্ট্র্যাটেজিক আর্মস মানে যে আণবিক অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলোকে ঠিকমতো ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার করতে হবে। সেগুলো ব্যবহার শুধু তাই নয়, যদি প্রয়োজন না হয় কখন করা হবে না এবং সেগুলোর পরিমাণ ক্রমশ কমাতে হবে। সেই কারণেই কিন্তু এই স্ট্র্যাটেজিক
আর্মস রিডাকশন এগ্রিমেন্ট বা যেটাকে আমরা বলে থাকি স্টার্ট, সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1988 সালের জুন মাসে। বলা যায় যে রেগানের এই সময় কি হচ্ছে, রেগান মানে আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগান সেই সময় মস্কো সফরে আসেন। এর ফলে দেখা যায় যে উভয় দেশের মধ্যে কি হচ্ছে, বরফ পড়তে শুরু করে। এই সময় তখন কি হচ্ছে, সোভিয়েত প্রেসিডেন্ট গর্বাচভ, কার কথা বললাম, মিখাইল গর্বাচভ। মিখাইল গর্বাচভ মনে করেছিলেন যে সোভিয়েত রাশিয়াতে যদি ইকোনমিক রিকনস্ট্রাকশন অর্থাৎ অর্থনৈতিক সংস্কার এবং ডেমোক্রেটাইজেশন অর্থাৎ গণতন্ত্রীকরণের জন্য যে কার্যসূচি তিনি আনতে চলেছেন বা গ্রহণ করেছেন তার সার্থক বা প্রপার ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন আছে, এবং তার জন্য তাই সার্থক রূপায়ণের জন্য সেখানে কিন্তু দুটো বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। কি কি দুটো বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে? একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি বা আন্তর্জাতিক নিরাপত্তা। যদি সব রাষ্ট্র ঠিকমতো আন্তর্জাতিক নিরাপত্তা বা ইন্টারন্যাশনাল সিকিউরিটি পায় যদি ঠিকমতো, তাহলে কিন্তু কি হচ্ছে, তাহলে কিন্তু অবস্থা অনেক কিভাবে পুনর্মূল্যায়ন করা যাবে বা অনেক বড়ভাবে পিসফুল হয়ে উঠবে। সুতরাং সার্থক রূপায়ণের জন্য আন্তর্জাতিক নিরাপত্তা এবং দ্বিতীয়ত একটা স্টেবিলিটি, সেটা কিন্তু প্রয়োজন আছে, একটা স্থিতিশীলতার ভীষণ প্রয়োজন আছে বলে মনে করা হয়েছিল। রাশিয়ার এবং আমেরিকার মধ্যে তাহলে কি হচ্ছে, তোমার তীব্র মনোভাবটা ক্রমশ আস্তে আস্তে স্থিমিত হয়ে যাচ্ছে, এবং রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে রিলেশন রয়েছে সেই রিলেশনের ডেভেলপমেন্টের ফলে অর্থাৎ সম্পর্কের উন্নতির ফলে আরেকটা নিউয়ার কনসেপ্টের প্রতিষ্ঠা হলো, দ্যাট ইজ দ্য দাঁতার, অর্থাৎ যেটাকে বলা যায়, এবং দাঁতার, দাঁতার মানে প্রায় হচ্ছে ধীরে চলনীতির মতো ব্যাপারটা দাঁতার। এবং দেখা যায় যে ঠান্ডা যুদ্ধ ক্রমশ কি হচ্ছে, তার ডেনসিটি হারাচ্ছে, বা ঠান্ডা যুদ্ধ ক্রমশ কি হতে শুরু করলো, প্রশমিত হতে শুরু করলো বা কমে যেতে শুরু করলো। সুতরাং আন্তর্জাতিক সম্পর্কের যারা বিশেষজ্ঞগণ রয়েছে তারা কি বলে থাকেন, দেখা যায় যে পশ্চিম ইউরোপে এই যে ইকোনমিক রিভাইভাল অর্থাৎ রিকনস্ট্রাকশন মানে রিভাইভাল বলা ভালো, যেখানে ইউরোপে বলা যায় যে অর্থনৈতিক পুনরুজ্জীবন, এবং বলা যায় পশ্চিম ইউরোপীয় যে দেশগুলো রয়েছে সেই দেশগুলির মধ্যে অধিকতর একটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে পলিসি অর্থাৎ স্বাধীনতা নীতি অনুসরণের ব্যাপার লক্ষ্য করা যায়, এবং যার ফলে যার আলটিমেট যে রেজাল্টটা হচ্ছে সেটা হচ্ছে যে কি হলো, ঠান্ডা যুদ্ধের তীব্রতা বা টেনসিটি ক্রমশ হ্রাস পেতে শুরু করলো, এবং সেখানে তখন কি হচ্ছে, চলো ইউ হ্যাভ টু মেক আ ফ্রেন্ডশিপ, অর্থাৎ আমরা দাতা প্রতিষ্ঠার পথের এই কনসেপ্টটা ক্রমশ কি হতে শুরু করলো, প্রতিষ্ঠিত হতে শুরু করলো। এছাড়াও চীন এবং সোভিয়েত বিরোধ তো হবে, কমিউনিজম নিয়ে চীনের সঙ্গে সোভিয়েতের একটা বিরোধিতা, কারণ সোভিয়েত তো রাশিয়া প্রথমে কি করেনি, পছন্দই করেনি চীন যাতে অন্তর্ভুক্ত হয়। সুতরাং চীন এবং সোভিয়েত বিরোধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বলা যায় ইউএসএর সঙ্গে বলা যায় যে চীনের যে এই ধরনের নয়া বা নতুন ফ্রেন্ডশিপ অর্থাৎ নয়া বন্ধুত্ব এবং বোঝাপড়াও যে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠান্ডা যুদ্ধের তীব্রতা হ্রাস করেছিল। কারণ এটা হচ্ছে যে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে কোন রাষ্ট্র কিন্তু সব ব্যাপারে সেলফ সাফিসিয়েন্ট থাকে না, অর্থাৎ সব রাষ্ট্রকেই কিন্তু কি করতে হয়, তোমাকে একে অপরের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ উই হ্যাভ টু ডিপেন্ড ইচ আদার। এটাকে আমরা যতই মুখে যত কিছুই বলার কথা বলি না, ইউনিপোলারিজমের কথা বলি, বাইপোলারিজমের কথা বলি, মাল্টিপোলারিজমের কথা বলি, কিন্তু সেক্ষেত্রে কি বলা হচ্ছে, বলা যায় যে কিন্তু কি হচ্ছে সেখানে বলতে হয় যে অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলো নিশ্চয়ই স্বাধীন, দেশগুলো এতগুলো স্বাধীনতা অর্জন করেছে দেশগুলো, সেগুলো তো কম কথা নয়। সুতরাং কি হচ্ছে, তারাও কিন্তু বুঝলো তাদের নিজস্ব ইকোনমিক রিকনস্ট্রাকশনের জন্য যুদ্ধের ডেনসিটিটাকে কমাতে হবে।
অর্থাৎ অর্থনৈতিক ইকোনমিক যে ওয়ারফেয়ার চলছে তার তীব্রতাকে হ্রাস করতে হবে, এবং যদি সেটা করা সম্ভব হয় তবেই কিন্তু দাঁতার কি হবে, এস্টাবলিশড হবে বা প্রতিষ্ঠিত হবে বলে মনে করা হয়। সুতরাং তাই এই বলা যায় ইউরোপের অর্থনৈতিক পশ্চিম ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন, এবং বলা হচ্ছে যে পশ্চিম ইউরোপীয় দেশগুলোর অধিক স্বাধীন নীতি অনুসরণ ঠান্ডা যুদ্ধের তীব্রতাকে অনেকখানি হ্রাস করেছিল। তৃতীয়ত আবার বলা যায় যে এখানে চীন বলা যায় সোভিয়েত, এটা তো খুব ভালো, চীন সোভিয়েত বিরোধী, চীনও কমিউনিজমের কথা বলে, সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমের কথা বলে, কিন্তু দুজনের মধ্যে কিছুটা মতাদর্শগত বা আইডিওলজিক্যালিও কিছুটা পার্থক্য রয়েছে। সুতরাং দেখা যায় যে চীন সোভিয়েত বিরোধ একদিকে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের এই যে নতুন নিউ ইয়র্ক ফ্রেম ডেভেলপ করা, অর্থাৎ এটা এবং যে বোঝাপড়া এবং যে আন্ডারস্ট্যান্ডিং, সেটাও কিন্তু ঠান্ডা যুদ্ধের তীব্রতাকে অনেকখানি হ্রাস করে দিতে পেরেছিল। এরপরে আমরা একটু চলে যাই, একটু সাবেকের কথা আসি। সেটা হচ্ছে 1990 সালে কি ঘটলো। 1990 সালে পূর্ব ইউরোপের যে বিভিন্ন দেশে, সেখানে কি হচ্ছে, আস্তে আস্তে যেখানে রাশিয়া একসময় কমিউনিজম বিশালভাবে প্রভাব বিস্তার করেছিল, অনেক কমিউনিস্ট কান্ট্রি তৈরি হয়েছিল, সেই সমস্ত বিষয় বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে কমিউনিস্ট সরকারের যে পতন ঘটে, অর্থাৎ ওই সমস্ত দেশে কিন্তু আর কমিউনিজম সার্ভাইভ করতে পারে না, এবং তার ফলে এই পশ্চিম কমিউনিস্ট সরকারের যে পতন, এবং দেখা যায় যে বার্লিন ব্লকেটের কথা বলতে বলতে এরপরে আমরা যেটা বলবো, দুই জার্মানির কিন্তু মিলন ঘটে গেছিল, অর্থাৎ ইউনিফিকেশন অফ টু জার্মান কান্ট্রি, অর্থাৎ বলা যায় ইস্ট জার্মান আর একটা হচ্ছে ওয়েস্টার্ন জার্মান, এবং সেখানে বলা যায় ওয়েস্টার্ন জার্মানি, দুই জার্মানির ঐক্যবদ্ধতাও দেখা যায় যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটা যুগান্তকারী বা একটা রিফর্ম এনেছিল বলে অনেক ক্ষেত্রে মনে করা হয়ে থাকে। এরপরে দেখা যায় 1990 সালেও ইরাক ইরান যুদ্ধ, যেটা পারস্য উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত, সেই ইরাকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদনের জন্য দেখা যায় যে সেই সময় রাশিয়া বলো, চীন বলো, মার্কিন যুক্তরাষ্ট্র বলো, তারা ইংল্যান্ড এবং ফ্রান্স, তারা ঐক্যমত প্রকাশ করেছিল। অর্থাৎ কি হচ্ছে যে সেক্ষেত্রে বলা, সুতরাং আন্তর্জাতিক রাজনীতির এই সমস্ত ঘটনাবলী বা যে ইনসিডেন্ট গুলোর কথা আমরা বললাম, সেগুলো দেখা যাচ্ছে যে ঠান্ডা যুদ্ধের ডেনসিটি বা তীব্রতাকে অনেকখানি কি করেছিল, হ্রাস করে দিয়েছিল, এবং সেখানে পরবর্তীকালে দেখা গেছিল যে তারা এর মাধ্যমে কিন্তু একটা নিউয়ার কনসেপ্ট আনে, দ্যাট ইজ দ্য তাঁতা, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে মনে করা হয় যে পরবর্তীকালে মনে করা হয় যে 1991 সালে ওয়ারস চুক্তি, যারা ইতিহাস পড়েছে, ওয়ারস জোট, সেটাও ভেঙে দেওয়ার পর অনেকে বলা হয় যে আন্তর্জাতিক সম্পর্কে যারা বিশেষজ্ঞগণ, তারা কিন্তু বলেছিলেন যে ঠান্ডা যুদ্ধে কি হয়েছে, অবসান ঘটেছে বা শেষ ঘটেছে। সুতরাং আমরা একটু বলে নিই, তাহলে বলা যায় যে প্রথম পর্যায় হচ্ছে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল 1945, যেটা প্রায় বিস্তৃত ছিল 1950 সাল পর্যন্ত, বা প্রথম পর্যায়ে সেগুলোই ডিপিক্ট করা যেতে পারে, এবং সেখানে আমরা দুটো পরিকল্পনাতে ভীষণভাবে আমাদের কাছে পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা। এরপরে আমরা চলে আসি দ্বিতীয় পর্যায়ে, সেটা খুব বেশি স্প্যান তার ছিল না। সেকেন্ড ফেজ, যেটাকে আমরা উল্লেখ করে থাকি অফ কোল্ড ওয়ার, সেটা বিস্তৃত ছিল 1950 থেকে 53 সালের মধ্যে, এবং দেখা যায় সেখানে যে কনসেপ্টটা পূর্ব ইউরোপে তৈরি হয়েছিল, সেই কনসেপ্টটা আস্তে আস্তে পূর্ব এশিয়াতে স্থানান্তরিত হয়েছিল, এবং সেই সময় কোরিয়ান ওয়ারফেয়ার বলা যায় যে, যেটা কিন্তু নিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে প্রায় গরম যুদ্ধ লেগে গেছিল। কিন্তু পরবর্তীকালে 53 সালে স্ট্যালিনের মৃত্যুর পর কোরিয়া যুদ্ধের অনেকখানি পরিসমাপ্তি ঘটে যায়। এরপরে আমরা চলে আসি থার্ড পর্যায়ে, যেটা 1958 থেকে 59, সেটা হচ্ছে 58 থেকে 59 বলছি, 1953 থেকে 59, আগে আমি একটু
বলেছি, হয়তো 58 বলে ফেলেছি, এটা আমাকে মার্জনা করে দেবেন। সেটা হচ্ছে প্রায় 6 বছর ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে তখন স্ট্যালিনের মৃত্যু ঘটে যাওয়ার ফলে তোমার কি হচ্ছে, আমেরিকা রাশিয়া দুপক্ষই কিছুটা কি হয়ে যায়, স্তীমিত হয়ে পড়ে এবং তারা বলে যে ঠিক আছে, আচ্ছা বাবা, পাশাপাশি চলো, এবং সেই ক্ষেত্রে তারা পিসফুল কোএক্সিস্টেন্সের কথা ভাবতে শুরু করে। এছাড়াও দেখা যায় যে কোরিয়ান যুদ্ধের পরে পরবর্তীকালে তার সেন্টার পয়েন্টটা আবার সরে যায়, সেটা যায় ইন্দোচীন এবং পশ্চিম এশিয়াতে স্থানান্তরিত হয়। এছাড়াও দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়াতে কমিউনিস্ট প্রভাব সম্পন্ন দেশগুলোতে যাতে কমিউনিজম আর স্প্রেড আপ না করতে পারে, তার প্রতিরোধ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সময় সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি একটা স্বাক্ষর করেছিল। এছাড়াও 1953 থেকে 58 সালের মধ্যে দেখা যায় ওয়েস্টার্ন এশিয়াতে অর্থাৎ পশ্চিম এশিয়াতেও ঠান্ডা যুদ্ধ যথেষ্ট স্প্রেড আপ করে থাকে। এরপরে আমাদের পরবর্তীকালে বলতে হয় 1956 সালে হাঙ্গেরিয়ান রিভল্ট বা হাঙ্গেরি বিদ্রোহ এবং সেই বিদ্রোহ দমনের জন্য সোভিয়েত হস্তক্ষেপ, এবং তৃতীয়ত বলা যায় 1958 সালে বার্লিন সমস্যার ফলেও ঠান্ডা যুদ্ধের প্রবণতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছিল ঠিকই, কিন্তু 1959 সালে বলা যায় ক্যাম্প ডেভিড সম্মেলনের মাধ্যমে এই তীব্রতা অনেকখানি হ্রাসপ্রাপ্ত হয়। এরপরে চলে আসে ফোর্থ পর্যায়ে, যেটা 1959 সাল থেকে তৈরি হয়েছিল এবং দেখা যে পরে 1961 সাল পর্যন্ত থেকে 62 সাল সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে তখন কিন্তু রাশিয়া এবং আমেরিকা অনেকখানি কি হয়ে গেছে, কিছুটা সাবধানী হয়ে গেছে এবং ভাবছে যে এইভাবে তীব্র যুদ্ধের আকার নিয়ে, মানে তীব্রতা যুদ্ধের ডেন্সিটি কখনো বাড়ছে কমছে, এইভাবে থাকা সার্ভাইভ করা সম্ভব নয়, সুতরাং উই হ্যাভ টু গো ফর অ্যানাদার মেথড, এবং সেই কনসেপ্ট থেকে কিন্তু দাঁতার কনসেপ্টের উৎপত্তি হয়েছে, বা দাঁতার বা বন্ধুত্বপূর্ণ যে পরিবেশ সেই কথাটার কথা বলা হচ্ছে। এরপরে আমাদের চলে আসে ফিফথ পর্যায়ে বা পঞ্চম পর্যায়ের কথা আমাদের বলতে হয়, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে 1970-এর দশকের শেষ দিকে তবে একটা আফগানিস্তান বলা যায় যে সেই সময় আবার একটা সেন্টার পয়েন্ট হিসেবে পরিচিতি লাভ করে, এবং সেখানে দেখা যায় যে আফগানিস্তানের সোভিয়েত সামরিক হস্তক্ষেপ এবং তার বিরুদ্ধে বলা যায় যে ক্রুদ্ধ মার্কিন যে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি যে পলিসি নেয়, তার ফলে কিন্তু দাঁতার কনসেপ্টটা হ্যাম্পার্ড হয়ে যায় বা সেখানে নষ্ট হয়ে যায়, আবার নতুন ভাবে ঠান্ডা যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে কি হচ্ছে, 85 সালে সেই কনসেপ্টটা কি হয়ে থাকে, কিছুটা পাল্টে যায় বা কিছুটা পরিবর্তিত হয়, এবং 1985 সালে সেই সময় আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগান এবং রাশিয়ান প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ তারা কিন্তু শীর্ষ সম্মেলন বা যে সামিট করেছিল, তারপরে রাশিয়া এবং আমেরিকার সম্পর্কে কিন্তু দেখা যায় যে দ্রুত পরিবর্তন ঘটে এবং তারা উন্নতির কথা বলতে থাকে, এবং সেই ক্ষেত্রে পরবর্তীকালে সেখানে একটা কিন্তু বড় চুক্তির কথা আমাদের আনতে হয়, এবং সেই চুক্তিটা হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন অর্থাৎ এগ্রিমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা স্টার্ট বলে অভিহিত করে থাকি। আণবিক যুদ্ধের ব্যবহার, আণবিক যুদ্ধ হবে না, আণবিক যুদ্ধের জন্য যে সমস্ত ধরো অস্ত্রশস্ত্র রয়েছে সেই অস্ত্রশস্ত্র প্রয়োজন না হলে কখনো ব্যবহৃত হবে না, এই ব্যাপারটার উপরে ভীষণভাবে গুরুত্ব দেওয়া শুরু হয়েছিল। আর এই সময় সোভিয়েত প্রেসিডেন্ট বলেছিল, দেখো সোভিয়েত রাশিয়া যুদ্ধ করতে করতে প্রায় মানে অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং সেখানে একটা ইকোনমিক রিভাইভাল বা অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং অর্থনৈতিক একটা সংস্কারের প্রয়োজন আছে, এবং সেখানে সেক্ষেত্রে শুধু তাই নয়, কিছুটা গণতান্ত্রিকরণ বা ডেমোক্রেটাইজেশনের প্রয়োজন আছে, এবং সেখানে সেটা যদি করতে হয় তবে দুটো দেশকেই কিন্তু সেই মানসিকতা নিতে চলতে হবে, এবং সেটা করতে গেলে সারা পৃথিবীতে কি হচ্ছে, সিকিউরিটি অর্থাৎ আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্টেবিলিটিটাকে আনতে হবে। সুতরাং দেখা যায় যে এই পর থেকে কিন্তু কি হচ্ছে, ঠান্ডা যুদ্ধের তীব্রতা আস্তে আস্তে কমে যায় এবং দাঁতা শুরু হয়। পরের দিন আমাদের যেটা পড়া আলোচনা শুরু হবে, দ্যাট ইজ আলোচনার বিষয় হবে, সেটা হচ্ছে দাঁতার, বা যেটাকে আমরা বলে থাকি ইংলিশে দাঁতার বলে বা বাংলাতেও বলে দাঁতার, বা যাকে আমরা বলে থাকি বন্ধুত্বপূর্ণ পরিবেশ। আজকে আমার বিপিএসসি 134 ইউনিট 8 ঠান্ডা যুদ্ধ